সুপ্রিয় রাজ্যবাসী, আজকে আমাদের বিগত 12ই ফেব্রুয়ারি 2025 যে রাজ্য বাজেট পেশ হয়েছে রাজ্য বিধানসভায়, সেই প্রসঙ্গে দু চার কথা বলবার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট প্রকাশের দিনে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে এই 8ই মার্চ, বিগত 8ই মার্চ বিশ্ব নারী দিবস এর 50 বছর পূর্তি হয়েছে এবং সেই উপলক্ষে তিনি বাংলা তথা ভারতবর্ষের সকল নারীদের প্রতি শ্রদ্ধা এবং মুখ্যমন্ত্রীর ভাষায় শুভনন্দন জানিয়ে তার বক্তব্য শুরু করেন এবং তিনি বলেন যে এই যে বাজেট, এই রাজ্য বাজেটে নারীদের সশক্তিকরণের উপরে বিশেষ জোর রাজ্য সরকার দিয়েছে, কিন্তু বাস্তবতা আমরা কিন্তু তার উল্টোটাই দেখি। এখানে অনেক গালভরা কথা বলা হলেও বাস্তব যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অন্য কথা বলে। তাই আজকের এই রাজ্য বাজেট আলোচনায় আমি মূলত আপনাদেরকে বাজেটের যে আর্থিক দিক, সেই দিকটার চেয়ে আমি নৈতিক দিকটা নিয়েই বেশি আলোচনা করব এবং রাজ্য সরকারের যে নীতি এবং তাদের যে কর্মপদ্ধতি, সেই বিষয়টা নিয়েই মূলত আলোচনা করব। আপনারা জানেন যে 2011 সালে পালাবদলের পরে আজ অবধি এই রাজ্য সরকার পরিবর্তনের ধুয়ো তুলে কিভাবে এই রাজ্যটাকে ঋণের বোঝায় ডুবিয়েছে। আমরা দেখেছি যে বামেরা যখন এই ক্ষমতা থেকে চলে যায় রাজ্যের, তখন প্রায় 1,90,000 কোটি টাকা ঋণ রাজ্যের মাথায় ছিল, কিন্তু তার পরবর্তীতে আজকে 2025 অবধি রাজ্যের যে মোট ঋণের পরিমাণ, সেটা গিয়ে দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকার উপরে এবং তার যে সুদ, চড়া সুদ, সেই সুদ গুনতে গুনতেই রাজ্যের রাজস্ব চলে যাচ্ছে এবং সে কথা মুখ্যমন্ত্রীও বারবার বিগত দিনে বলতেন, এখন বলেন না। কেন বলেন না? কারণ ঋণের একদিকে যেমন বোঝা রাজ্যের উপরে বাড়ছে, ঠিক একই রকমভাবে আমরা দেখেছি যে ভোট রাজনীতির যে বালাই, সেই বালাইকে মাথায় নিয়ে মূলত ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে এই রাজ্য সরকার কোনো স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির বিষয়ই হোক, বা রাজ্যে নতুন শিল্পোদ্যোগ আনার বিষয়ই হোক, বা রাজ্যের যে সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন, বা রাজ্যের বিভিন্ন যে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রের যে হাল ফেরানোর বিষয়ে হোক, সেই বিষয়ে আন্তরিকতার সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না নিলেও একটা চটকদারি রং বদলের রাজনীতি তিনি শুরু থেকেই করে এসেছেন এবং সে কারণেই আমরা দেখেছি যে রং বদল করে অনেক হসপিটাল, সেগুলো সুপার স্পেশালিটি হসপিটালে রূপান্তরিত হয়েছে, অনেক ইউনিভার্সিটি নামে মাত্র ঘোষণা হয়েছে, কিন্তু তাদের যে পরিকাঠামো থাকা দরকার, যে পরিষেবা সেখান থেকে পাওয়ার কথা, সেগুলো বাস্তবে কিন্তু রাজ্যবাসী পায়নি। আজকের যে রাজ্য বাজেটের আলোচনায় আমি থাকব, সেইখানে বলি যে এখানে বড়াই করে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা হয়েছে, যে 2,21 কোটি মহিলা তারা হচ্ছে এই প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, যে এই রাজ্যে মানে নারী সশক্তিকরণের নামে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে মানে সুদভিত্তিক লোনের আওতায় আনা হয়েছে, তাতে এ রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছরে এই সুদ পরিশোধ করতে না পারার কারণে বা ঋণ পরিশোধ করতে না পারার কারণে নারী আত্মহত্যার যে প্রবণতা, সেটাও দারুণভাবে বেড়েছে। সেই পরিসংখ্যানও অ্যালার্মিং। এবং তার থেকে বড় যেটা বিষয়, যে শিক্ষাক্ষেত্রে আজকে নারী সশক্তিকরণের নামে যে কন্যাশ্রী প্রকল্পের বড়াই করা হয়, বা বলা হয় যে সবুজ সাথী প্রকল্পের কারণে নারীরা স্কুলমুখী হয়েছে, সেখানে আমরা কিন্তু দেখছি যে ছাত্রছাত্রী উভয়েরই কিন্তু ড্রপ আউটের সংখ্যা বিগত কয়েক বছরে বেড়েছে। সেটা কেন বাড়ছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে জাগছে।
আজকে দীর্ঘদিন ধরে নানান দুর্নীতি, নানান ক্ষেত্রের দুর্নীতি এবং বিশেষভাবে কর্মসংস্থানে, শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এই রাজ্য সরকারের আমলে হয়েছে, তার ফলে শিক্ষার পরিকাঠামো দারুণভাবে ভেঙে পড়েছে। আজকে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বড় বড় অধিকর্তা শিক্ষা দপ্তরের, তারা জেলের ঘানি টানছেন এবং আমরা দেখছি যে দীর্ঘদিন যাবৎ, সেটা স্কুল শিক্ষা হোক, প্রাইমারি হোক বা মাদ্রাসা হোক, সেখানে নিয়োগ নেই। মাদ্রাসায় প্রায় 10,000-এর ওপরে শিক্ষকের শূন্য পদ ফাঁকা পড়ে আছে, সেখানে দীর্ঘদিন কোনো নিয়োগ হচ্ছে না। উল্টো দিকে স্কুল শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছিলেন, তাদের চাকরিটা আজকে অনিশ্চয়তার মুখে, কারণ এই সরকারের দুর্নীতি, তাদের স্বচ্ছতার অভাব। যে আজকে সুপ্রিম কোর্টে বিচারাধীন যে বিষয়টা, যে হাজার হাজার যারা শিক্ষক কর্মরত, তাদের আগামী দিনের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার মুখে গিয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সরকারের অর্থমন্ত্রী বড়াই করে বলছেন যে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আজকে প্রায় 82,000 ছাত্রছাত্রীকে ব্যাংক লোন গ্রান্ট করতে পেরেছি। এই ব্যাংক লোন নিয়ে ছাত্রছাত্রীরা যে উচ্চশিক্ষা বা শিক্ষা অর্জন করছে, এ দিয়ে তারা আগামী দিনে কি করবে? আমরা দেখেছি যে কিভাবে এই রাজ্যে ছাত্রছাত্রীরা বিএড ডিএড ট্রেনিং নিয়ে ঘটিবাটি চাটি করে তারা চাকরির জন্য হাহাকার করেছে। দীর্ঘদিন এখানে পরীক্ষা হয় না, পরীক্ষা হলে প্রশ্নপত্র ঠিক থাকে না, প্রশ্নপত্র লিক হয়, বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন লেভেলের দুর্নীতি আমরা দেখেছি। এবং সেই কারণেই আজকে কর্মসংস্থানের ক্ষেত্রটা একটা অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে এবং এই রাজ্যে কোনো শিল্প নেই, শিল্প সম্ভাবনাও নেই। যদিও মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরই এই বাজেট অধিবেশনের আগে আগে বিজনেস সামিট করে থাকেন এবং সেই বিজনেস সামিটে কিছু ব্যবসায়িকদেরকে এনে কিছু মৌস্বাক্ষরের বিষয় উল্লেখ করা হয় এবং সেগুলোকে ঢালাওভাবে প্রচারও করা হয়, কিন্তু বাস্তবে আমরা এখানে কোনো শিল্পোদ্যোগ সেই অর্থে বিগত বেশ কয়েক বছরে দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। কিন্তু উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিজেপিকে সামনে রেখে যে ধর্মীয় প্রতিযোগিতার রাজনীতি বা বিশেষভাবে বলা যেতে পারে যে নরম হিন্দুত্বের রাজনীতি আমদানি করেছেন, সেটাও একটা উল্লেখযোগ্য দিক এই রাজ্য সরকারের। এবং সে ব্যাপারে এবারের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী তিনি ফলাও করে প্রচার করেছেন যে আমরা এই রাজ্য সরকার বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠান বা ধর্মীয় উপাসনালয় সেগুলো তৈরি করেছি এবং সেটাকে তারা একটা বড় কাজ হিসাবে দেখাতে চেয়েছেন। কিন্তু দেখুন যে একটা নির্বাচিত সরকার, তার দায়িত্বের মধ্যে কিন্তু পড়ে যে স্কুল তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, ইউনিভার্সিটি তৈরি করা, হসপিটাল তৈরি করা, রাস্তাঘাট মেরামত করা। এই কাজগুলোকে বাদ দিয়ে আজকে মন্দির মসজিদ তৈরি করার বিষয়টা কিন্তু সেখানে মূলত হিন্দুত্বের প্রচারের স্বার্থেই, মূলত হিন্দু ধর্মের যে ধর্মীয় পীঠস্থান, সেখানে কোটি কোটি টাকা রাজস্ব ব্যয় করা হয়েছে। আপনার আমার সাধারণের যে করের টাকা, সেই করের টাকা কিভাবে ব্যয় হয়েছে তার একটা পরিসংখ্যান আপনাদের সামনে দিই। যে এবারে গঙ্গাসাগর মেলাতে প্রায় 200 কোটির ওপরে একটা ব্যয় বরাদ্দ হয়েছে এবং দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যেটাকে মুখ্যমন্ত্রী নিজের মন্দির বলে বলেন, সেখানে প্রায় 200 কোটি টাকার ওপরে একটা বাজেট বরাদ্দ হয়েছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে কালীঘাটের যে মন্দির, দক্ষিণেশ্বরের যে কাজ, নন্দীগ্রামের যে মন্দির একটি, সেখানে কালীঘাটের মন্দিরে প্রায় 165 কোটি, নন্দীগ্রামে 17 কোটি, এরকমভাবে বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে, হিন্দু ধর্মের ধর্মীয় পীঠস্থানে খরচ করা। এছাড়াও পশ্চিমবাংলায় যেটা বারবার সমালোচিত হয়ে থাকে যে এই পূজা কমিটি ক্লাবগুলিকে যে অনুদান যথেচ্ছ হারে এই সরকার দিয়ে আসে এবং সেটা যে শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে, এ কথা আজকে আমাদেরকে নতুন করে বোঝানোর কোনো জায়গা নেই, এটা সকলেই আমরা বুঝি। এবং এই ভোট রাজনীতি সর্বস্ব
যে বাজেট এবং অর্থনৈতিক চিন্তা ভাবনা এই সরকারের, সেটা আজকে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, যে এই সরকার যারা একটা সময়ে নির্বাচনী প্রচারে হোক বিভিন্ন জায়গায় বড়াই করে বলতো যে ডবল ডবল চাকরি হবে এই রাজ্যে, 10 লক্ষ চাকরি হবে, সেই সরকার আজকে চাকরি তো দিতেই পারছে না, উল্টে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের বা শিক্ষকদের চাকরি আজকে হারানোর মতো জায়গা একটা তৈরি হয়েছে। এর মধ্যেই এই বাজেটে ঘোষণা করা হচ্ছে যে কৃষিক্ষেত্রে বিশেষভাবে আমাদের পশ্চিমবাংলা আমরা জানি যে অন্তত কৃষিক্ষেত্রে আমাদের একটা ভালো অবদান থাকে, এবং এই কৃষিক্ষেত্রে আর্থিক বৃদ্ধির একটা উল্লেখ এবারের বাজেটে করা হয়েছে। এবং সেখানে অর্থমন্ত্রী বলেছেন যে রাজ্য মূলত লিচু উৎপাদনের একটা উল্লেখ আমি করব। এই লিচু উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম রাজ্য হিসাবে উঠে এসেছে সারা দেশের মধ্যে। তো এই যে একটা পরিসংখ্যান, যেই রাজ্যে লিচু উৎপাদন এমন হারে হচ্ছে যে যেটা সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে এই রাজ্য উঠে এসেছে, অথচ এই রাজ্যেরই মুর্শিদাবাদের ফারাক্কাতে আমরা দেখলাম যে লিচু বাগানগুলোকে ধ্বংস করবার অভিপ্রায়ে এবং আদানির মতো শিল্পপতিদের ব্যবসা করে দেওয়ার সুযোগ তৈরি করে দিতে বা তাদেরকে সুবিধা করে দিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসন এবং দলীয় নেতৃত্বদের মাধ্যমে কিভাবে ফারাক্কার লিচু বাগানের লিচু যারা চাষি তাদের ফসলের ক্ষতিকে উপেক্ষা করে সেখান দিয়ে জোরপূর্বক আদানিদের যে ইলেকট্রিক হাই টেনশন তার সেইটা নিয়ে যাওয়া, যেটা বাংলাদেশে যাচ্ছে, সেইটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। তাহলে এই সরকারের যে বক্তব্য এবং যে কাজকর্ম তার মধ্যে একটা দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। যেখানে লিচু উৎপাদন হচ্ছে সেখানে লিচুকে কেন্দ্র করে অনুসারী শিল্প হতে পারে, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ হতে পারে, অথচ এ ধরনের কোনো উদ্যোগ আমরা এই রাজ্য সরকারের পক্ষ থেকে দেখিনি। এবং উল্টে আরও একটা চিন্তার বিষয় বা যে দিকটা আজকে রাজ্য মানে বাসীর জানা দরকার, সেটা হচ্ছে এই যে পঞ্চদশ যে অর্থ কমিশন প্রায় 5,000-এর ওপরে 5,100 সামথিং কোটি টাকা এই রাজ্যের বিভিন্ন জেলার উন্নয়নের জন্য বরাদ্দ করেছিল। সেই টাকার মধ্য থেকে এই রাজ্য সরকার প্রায় 2,000 কোটি টাকা ব্যয় করতে পারেনি। এবং সেটা কোন কোন জেলায়? বিশেষভাবে অনুন্নত জেলা মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে সব মিলিয়ে মোট 1,996 কোটি টাকা, প্রায় 2,000 কোটি টাকা বলতে পারি আমরা, যেটা রাজ্য সরকার খরচই করতে পারেনি। অথচ এই সরকার যখনই কোনো উন্নয়নমূলক প্রকল্পে তাদের কাজকর্মের বিষয়ে বলা হয় বা কর্মসংস্থান তৈরির বিষয়ে কথা বলা হয়, পরিকাঠামো উন্নয়নের বিষয়ে যখন সমালোচনা করা হয়, এরা বলে যে আমাদের হাতে তো টাকাই নেই, আমরা তো ঋণের বোঝায় জর্জরিত, অথচ আমরা এত শত কাজ করছি। আসলে এরা স্থায়ী উন্নয়ন বা স্থায়ী কর্মসংস্থানের কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে না। এদের মূল যে টার্গেট সেটা হচ্ছে যে যেন তেন প্রকারে রাজ্যের ক্ষমতায় বা রাজ্যের মসনদে আসীন হয়ে থাকা। সে কারণেই মহিলা ভোটারদেরকে একটা টার্গেটেড ভোটার্স হিসাবে এরা বিভিন্ন অনুদান মেলা খেলায় মাতিয়ে রাখতে চাইছে। দ্বিতীয় হচ্ছে যে যুব সমাজ, যারা আজকে শিক্ষিত যুবক বিশেষভাবে, তারা চায় যে তাদের হাতে কাজ দেওয়া হোক, অথচ এই সরকার তাদেরকে কাজ দিতে পারছে না। বিভিন্ন রকম দুর্নীতির বেড়াজালে পড়ে আজকে শিক্ষাক্ষেত্রে হোক বা আরও অন্যান্য ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া পাই থমকে আছে। এবং এ রাজ্যে শিল্প উদ্যোগ যেহেতু নেই, তাই এ রাজ্যে কোনো সেই অর্থে কর্মসংস্থানের জায়গা নেই। আমাদের যুবকরা তারা বিভিন্ন রাজ্যে পাড়ি জমাচ্ছে কাজের জন্য। এই হচ্ছে উন্নয়নের সরকারের আর্থিক বিষয়টা। এবং তার উপরে যেটা আরও ভয়ঙ্কর বিষয়, যে এই রাজ্যে আমরা মানে শুরু থেকেই পার্টির জন্মলগ্ন থেকে এই কথাটা বলে আসছি যে কোনো একটা উন্নয়নশীল রাজ্যে মদ কখনো উন্নয়নের ভিত্তি হতে পারে না। কিন্তু এই রাজ্য সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে মদ বিক্রি, মদের বিপণনটাকে একটা গুরুত্ব দিয়ে যে জায়গায় নিয়ে গেছে,
সেটা সত্যিই খুব ন্যাক্কারজনক এবং এটা আমাদেরকে ভাবতে বাধ্য করছে আজকে যে কোন জায়গায় আমরা যাচ্ছি। আজকে নারী নিরাপত্তা কোন জায়গায় পৌঁছে গেলে আর.জি. কর হসপিটালের মতো একটা হসপিটালে কর্মরত একজন ডাক্তার, তার এই ধরনের মর্মান্তিক মৃত্যু হয়, ধর্ষণ এবং মৃত্যু হয়, যার সুবিচার আজও তার পিতামাতা পেলেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে আমরা দেখছি যে মোট যে রাজস্ব আদায়, যেটার পরিমাণ বাজেটে উল্লেখ করছেন অর্থমন্ত্রী 1,13,000 কোটি টাকা, যার মধ্যে মদ বিক্রি থেকেই এই রাজ্যের রাজস্ব আদায়ের টার্গেট বা রাজস্ব আদায় হবে 22,000 কোটি টাকা, যেটা মোট রাজস্ব আদায়ের প্রায় হচ্ছে 20%, প্রায় 20%। এটা সত্যিই খুব অ্যালার্মিং। আমরা মনে করি যে অর্থনীতির যেমন একটা আর্থিক বিষয় থাকে, তেমনি তার একটা নৈতিক দিকও থাকে। আজকে এই সরকার, তারা যে শুধু আর্থিকভাবে দেউলিয়া তা নয়, তারা নৈতিকভাবে দেউলিয়া। এই দেউলিয়াপনার শিকার হওয়ার কারণেই আজকে তাদের রাজ্য বাজেটে এই আমরা পরিকল্পনা দেখতে পাচ্ছি, যেখানে এ রাজ্যে রাজ্য সরকারই ঘোষণা করছে তার বাজেটে। আমি তার বাজেট বিবৃতি থেকে বলছি যে তারা বলছেন যে 2023-24 অর্থবর্ষে এই রাজ্যে 9.76% হচ্ছে হারে দুগ্ধজাত দ্রব্য বা দুগ্ধের উৎপাদন হয়েছে, যেটা জাতীয় যে উৎপাদনের গড় 3.78%, তার চেয়ে অনেক বেশি, এবং দেশের মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমাদের রাজ্যে দেশের মধ্যে সর্বোচ্চ হচ্ছে দুগ্ধ উৎপাদন হচ্ছে, যেটা ওনারা পরিসংখ্যান দিয়ে বলেছেন যে 76.50 লক্ষ কোটি মেট্রিক টন এত দুধ উৎপাদন আমাদের বিগত অর্থবর্ষে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যে দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য সহজলভ্য হচ্ছে না, চড়া দরে সেগুলো বাজার থেকে কিনতে হয়। সেই কারণে আমাদের মা, শিশু তারা উপকৃত হতে পারছেন না। অথচ আমরা দেখছি যে এখানে মদকে সুলভ করে দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার মদের পাউচ আনছেন, বিভিন্ন ধরনের উদ্যোগ। আজকে 3200-র ওপরে গ্রাম পঞ্চায়েতে নতুন করে মদের আউটলেট খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই জায়গাগুলো আজকে আমাদেরকে ভাবাচ্ছে এবং এই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে মূলত আমি এসেছি এই ভিডিও বার্তায়। তো এই যে জায়গাটা, যে আজকে আমরা মুর্শিদাবাদের পুরনো একটা ডেয়ারি ফার্ম যেটা হচ্ছে ভাগীরথী, সেখানে দেখলাম বেশ কিছুদিন আগে একটা খবরে প্রকাশ হলো যে চাষিদের থেকে দুগ্ধ যে নেওয়া হয়েছিল সেগুলোকে ড্রেনে ভাসিয়ে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে। কেন? তার পিছনে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, যে এই একটা সরকারি প্রতিষ্ঠান তাকে লাভজনক থেকে অলাভজনক দেখিয়ে প্রাইভেট মানে পার্টনারের হাতে তুলে দেওয়ার একটা উদ্যোগ। ঠিক একই রকমভাবে আমরা দেখছি যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধুঁকছে, পরিকাঠামো উন্নয়নের অভাবে ধুঁকছে, শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের অভাবে ধুঁকছে, এবং সেদিকে রাজ্য সরকারের কোনো নজর নেই। প্রায় 800-র অধিক আপার প্রাইমারি স্কুল সেগুলো বন্ধ হওয়ার মুখে, আর বা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর সেই জায়গায় মদের আউটলেট কিন্তু বেড়েই চলেছে। এইটা আজকে আমাদেরকে ভাবতে হবে যে একেবারে সমস্ত নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে রাজ্যে কোনো ধরনের ভালো উন্নয়ন হতে পারে না। আমরা তাই দাবি তুলেছিলাম যে বিহার যদি পারে, তাহলে আমরা পশ্চিমবাংলা কেন নিজেদেরকে মদমুক্ত বাংলা করে গড়ে তুলতে পারবো না? একজন মাননীয়া মহিলা মুখ্যমন্ত্রী আমাদের শীর্ষে থাকার পরেও আজকে রাজ্যে নারী, শিশু এবং মহিলাদের নিরাপত্তা যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং যে উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আজকে অর্থমন্ত্রক কাজ করছে যে মদ থেকে আমরা বেশি বেশি রাজস্ব আদায় করব, তাই মদের স্টল বাড়াতে হবে, তাহলে আগামী প্রজন্ম তারা কোন অন্ধকারে নিমজ্জিত হবে? এই প্রশ্ন আজকে আপনাদের আমাদের ভাবতে হবে, এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে। এবং এই জায়গাতে দাঁড়িয়েই আমরা বলবো যে এই রাজ্য সরকার তাদের সামগ্রিক যে বাজেট পরিবেশনা, সেখানে প্রচুর মিথ্যাচার করেছে
এখানে কর্মসংস্থান কিভাবে তৈরি হবে তার কোনো স্পষ্ট উল্লেখ নেই। বিগত দিনের বাজেটের মধ্যেও সেই একই দৃশ্য আমরা দেখেছি। অথচ এই রাজ্য সরকার বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন খেলামেলার মধ্য দিয়ে যুব সম্প্রদায়কে মাতিয়ে রাখতে চাইছে এবং সারা বাংলায় তারা উন্নয়নের জিগির গাইছে যে আমরা অনেক উন্নয়ন করেছি। বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মানে মানরেগার কাজই হোক বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে কর্মশ্রী প্রকল্পের কাজ হোক, যেটা দাবি করছেন ওনারা যে 61 কোটি শ্রম দিবস আমরা তৈরি করতে পেরেছি বিগত অর্থবর্ষে, সেগুলো বাস্তবে কিন্তু আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রকল্প কিভাবে চুরি হয়ে যায়, যে একটা পুকুর তৈরির প্রকল্প, সেখানে কোনো কাজই হয়নি, লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে কাজ দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। অথচ মানরেগাতে দেখা যাচ্ছে যে শ্রমিকরা তারা টাকা পাচ্ছে, অথচ কোনো কাজ নেই, রাস্তা নেই, পুকুর খননের কাজ নেই, অথচ সেগুলোকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই যে সর্বস্তরের দুর্নীতি এবং রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন আজকে পশ্চিমবাংলাকে জাঁকিয়ে ধরেছে, সেই জায়গা থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজতে হবে। কারণ আমরা যদি এগুলোকে দেখেও না দেখি, তাহলে আগামী প্রজন্ম এবং আমাদের ব্যক্তিগত জীবন সত্যিই খুব অনিশ্চয়তার মধ্যে চলে যাবে, যেখান থেকে নিজেদের উত্তরণের পথ আমরা আর খুঁজে পাবো না। তাই আসুন আমরা প্রত্যেকটি বিষয়ে সচেতন হই এবং সচেতনভাবে এই সরকারের যে সমস্ত দুর্নীতি, তাদের যে ভাঁওতাবাজি, এসবের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। এটুকুই আবেদন রেখে আমি আমার বার্তা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।